হাই গাইস। আজকে আমরা এক্সপোর্ট ইম্পোর্টের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে আসলে এক্সপোর্টের ক্ষেত্রে কাস্টমার কিভাবে খুঁজে বের করতে হয়। আমি মেইনলি 5টা উপায়ে কাস্টমার বের করি। প্রথম পদ্ধতি হচ্ছে ইউটিউবে বিভিন্ন মার্কেটের ভিডিও দেখা। আমি ইউটিউবে ঢুকে অনেকে থাকে যেরকম দেখবেন মোবাইলটা নিয়ে জাস্ট মার্কেট ঘুরে বেড়াচ্ছে, মার্কেটের বিভিন্ন ইনফরমেশন আপনাকে দেখাচ্ছে, মার্কেটের প্রোডাক্টের প্রাইস আপনাকে দেখাচ্ছে, অনেকেই সিমিলার ইনফরমেশন গুলো আপনাকে দেখাচ্ছে। এইরকম জায়গায় সে যখন মার্কেটে নিজের মোবাইলটা নিয়ে ঘুরতে থাকে, আপনি দেখবেন যে বিভিন্ন দোকানের সাইনবোর্ডে কিছু নাম্বার দেওয়া থাকে। ওই নাম্বারগুলো কিন্তু ইজ আ ভেরি গুড ওয়ে টু ফাইন্ড এক্সপোর্টার্স। আমি আমার নেপালে ফার্স্ট যখন এক্সপোর্ট করি একটা কন্টেইনার, আমি আমার কাস্টমার কিন্তু এইভাবেই বের করেছিলাম। যেমন কালিমাটি হোলসেল মার্কেট, পালখু হোলসেল মার্কেট, এই দুইটা মার্কেটে অনেকে আর কি ওই যে মোবাইল দিয়ে ভিডিওগুলো দেখাচ্ছিল যে আসলে মার্কেটের প্রাইস কেমন, দোকানের সাইনবোর্ড গুলো এখানে দেখা যাচ্ছিল, অনেকে দোকানের সামনে বিক্রি করছে এরকম কিছু ইনফরমেশন লেখা ছিল, প্রোডাক্টের দাম লেখা ছিল, এই ইনফরমেশন গুলো আমি পাচ্ছিলাম। তো হঠাৎ করে আমার চোখ পড়ে বিভিন্ন সাইনবোর্ডে দোকানদারদের নাম্বার দেওয়া থাকে। তো তখন আমি চিন্তা করলাম যে এই নাম্বারগুলো হচ্ছে ছোট ছোট রিটেইলারের। এখন রিটেইলার তো ডেফিনেটলি আমার কাছ থেকে একটা কন্টেইনার মাল কিনবে না। আমি যে কাজটা অ্যাটলিস্ট করতে পারি যে এই রিটেইলার কারো না কারো কাছ থেকে, কোনো না কোনো হোলসেলার বা ইম্পোর্টারের কাছ থেকে তো মালটা নিচ্ছে। আমি যদি ডিরেক্টলি ইম্পোর্টারের সাথেই কথা বলতে পারি বা ডিরেক্টলি হোলসেলের সাথে কথা বলতে পারি, তাহলে কিন্তু আমার একটা কাজ হয়ে যাবে। তো এরকম মোটামুটি সাইনবোর্ড দেখে প্রায় 5 থেকে 7টার মতো আমি নাম্বার কালেক্ট করি। এদের মধ্যে সবাইকে রিচ আউট করি, অনেকে ভয়েস টেক্সট দিই, অনেকে টেক্সট দিই, অনেকে ডিরেক্টলি কল দিই। আলটিমেটলি মোটামুটি 7টা নাম্বার, 7 থেকে 10টা নাম্বারের মতো কল দেওয়ার পর একটা নাম্বার আমি পাই, যেটা আসলে আমার কপালে লেগে যায়। তো যখন আমি লোকটাকে ফোন দিলাম, সে আসলে আগে কালীমাটি হোলসেল মার্কেটে তার একটা দোকান ছিল এবং এটা প্রায় 10 বছর আগের কথা। ওই নাম্বারটা কিন্তু এখনো ছিল। তো ভালো কথা, তাকে আমি হোয়াটসঅ্যাপে একটা টেক্সট দিই, সে আমাকে সাথে সাথে রেসপন্ড করে নাই, বাট যখন রেসপন্ড করলো তখন সে আমাকে বললো যে ভাই আমি তো আসলে এই কাজটা করি না, হাউ ক্যান আই হেল্প ইউ। তো তখন তাকে আমি একটু কল দিলাম, কল দিয়ে আমরা ডিটেইলস এটা নিয়ে অনেক আলাপ করলাম যে ভাই আমি আসলে বাংলাদেশ থেকে এরকম আলুর এক্সপোর্টার বলছি। আমি আগেও আলু অনেক জায়গায় এক্সপোর্ট করেছি, মালয়েশিয়াতে এক্সপোর্ট করেছি, ইউএই তে এক্সপোর্ট করেছি। তো যদি একটু সাপোর্ট পেতাম, আমি নেপালেও আলু এক্সপোর্ট করতে চাই। তো দিস ওয়াজ ওয়ান অফ মাই ওয়েজ অফ ফাইন্ডিং ইম্পোর্টার্স, সেটা হচ্ছে ইউটিউবে ভিডিও দেখে, বিভিন্ন মার্কেটের ভিডিও দেখে। এবং আপনি কিন্তু এই জিনিসটা চাইলে অন্যান্য মার্কেটের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। ফর ইনস্ট্যান্স মালয়েশিয়া, আপনি মালয়েশিয়াতে আম পাঠাতে যাচ্ছেন, আপনি মালয়েশিয়াতে কোনো সবজি পাঠাতে যাচ্ছেন, আপনি দুবাই ইউএই তে কোনো প্রোডাক্ট পাঠাতে যাচ্ছেন, আপনি নর্মালি যে কাজটা করবেন, আপনি চ্যাট জিপিটি তে যে একটা নর্মাল সার্চ দিবেন অথবা গুগলে গিয়ে একটা সার্চ দিবেন যে দুবাইতে সবচাইতে বড় হোলসেল মার্কেট কোনটা, অথবা দুবাইতে সবচেয়ে বড় মানে ইম্পোর্ট মার্কেট কোনটা। তখন কিন্তু আপনি কয়েকটা নাম পাবেন। এবার যখন আপনি মার্কেট গুলো দিয়ে সার্চ দিবেন, আপনি এরকম হাজার হাজার ভিডিও পাবেন যেখানে মানুষজন আর কি বিভিন্ন দাম নিয়ে কথা বলতেছে, ওই মার্কেটের কিছু ভিডিও আপনাকে দেখাচ্ছে। দ্যাট ইজ ইয়ার ক্লু। ওখান থেকে আপনি কিছু নাম্বার পাবেন। এই নাম্বারগুলো দিয়ে আলটিমেটলি আপনার ব্যাক চ্যানেল করতে হবে। আপনি যে সবসময় একটা বড় দোকানে ইম্পোর্টারের নাম্বারই পাবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। এরকম অনেক সময় হবে যে আপনি হয়তো বা ছোট একটা রিটেলারের নাম্বার পেলেন, বাট ওই রিটেলার তো মালটা কারো না কারো কাছ থেকে নিচ্ছে, রাইট? তো আপনি যখন ওই নাম্বারটা নিয়ে ওই মানুষের সাথে যোগাযোগ করে তার সাথে একটু ভালো মতো কথা বলে যদি জিনিসটা ব্যাক চ্যানেল করতে পারেন যে ভাই আপনি প্রোডাক্টটা কই থেকে নেন, আই আন্ডারস্ট্যান্ড যে আপনি নিচে ইম্পোর্ট করেন না, আপনি তাহলে প্রোডাক্টটা নেন কার কাছ থেকে, তখন সে ডেফিনেটলি আপনাকে একটা ইনফরমেশন দিতে পারবে যে আমি এই ইম্পোর্টার বা এই হোলসেলারের কাছ থেকে প্রোডাক্টটা নিচ্ছি। অথবা সে হোলসেলারের নাম্বার দিল, আপনি হোলসেলারের কাছ থেকে ইম্পোর্টারের কাছে গেলেন। এভাবে আপনি একটু চেষ্টা করলেই কিন্তু কিছু ইম্পোর্টারের নাম্বার পেয়ে যাবেন। এটা হচ্ছে 1 নম্বর উপায়। সেকেন্ড ওয়েটা হচ্ছে সিএনএফ। সিএনএফ প্রচুর পরিমাণের কাজে আসে। সিএনএফ হচ্ছে একটা প্রোডাক্ট যখন এই দেশ থেকে ওই দেশে যায় বা এক দেশ থেকে আরেক দেশে যায়, এখানে মাঝখানে যে মানুষটি প্রোডাক্টের শিপমেন্টটা করে সেই কিন্তু সিএনএফ। তার মানে একটা সিএনএফ জানে যে যদি আজকে আপনি একটা প্রোডাক্ট বাংলাদেশ থেকে মালয়েশিয়া পাঠান, অথবা কথার কথা আমরা ধরে নিই মাঝখানে যে আম, জাম, কাঁঠাল, অনেক ফলমূল আমাদের দেশ থেকে অন্য দেশে যায়, যেই সিএনএফ এর থ্রুতে যায়, এই সিএনএফ দুইটা ইনফরমেশন জানে। একটা হচ্ছে এই প্রোডাক্টের সাপ্লায়ার কে, তার মানে বাংলাদেশে কারা কারা এই প্রোডাক্টটা সাপ্লাই দিচ্ছে তার থ্রুতে। আর দ্বিতীয় ইনফরমেশনটা হচ্ছে এই প্রোডাক্টটা নিচ্ছে কে, তার মানে এই প্রোডাক্টের অন্য দেশে ইম্পোর্টার আসলে কারা। এখন আপনি যদি মনে করেন যে আপনি নর্মালি একটা সিএনএফ কে কল দিবেন অথবা আপনি সিএনএফ এর নাম্বার বের করবেন, আপনি তার কাছে চলে যাবেন, সে আপনাকে ইনফরমেশন দিয়ে দিবে, এটা কিন্তু করা সম্ভব না। কারণ একটা জিনিস বুঝে দেখেন, একটা সিএনএফ এরও কিন্তু একটা রেপুটেশন আছে। তার মানে আজকে যদি সিএনএফ তার ডেটাটা সেল করে বা তার ডেটাটা আপনাকে দিয়ে দেয় যেখানে আপনাকে সে চিনেও না, আপনি করলেন কি, আপনি এই ইম্পোর্টারকে ফোন দিয়ে হয়তোবা প্রপারলি কনভারসেশন করতে পারলেন না। এখন ইম্পোর্টার আপনাকে জিজ্ঞেস করলো যে ভাই আপনি আমার নাম্বারটা কই থেকে পেলেন, তখন আপনি বললেন যে ভাই আপনার নাম্বারটা তো আসলে এরকম এই সিএনএফটা আমাকে দিয়েছে। তখন কিন্তু ইম্পোর্টারটা সিএনএফ এর উপর মনক্ষুণ্ণ হবে। আপনি যদি কয়েকটা সিএনএফ এর সাথে একটু ভালো সম্পর্ক বানায় ফেলতে পারেন, তখন যে বিষয়টা হবে যে সিএনএফ তার কাস্টমারকে যে সাহস নিয়ে বলতে পারবে যে ভাই দেখেন, আপনি তো এই প্রোডাক্ট নিয়ে কাজ করেন এবং আপনি এই দেশ থেকে হয়তো ইম্পোর্ট করতেছেন, বাট আমার জানা মতে বাংলাদেশে এরকম একজন সাপ্লায়ার আছে যে হয়তো আপনাকে প্রাইস, কোয়ান্টিটি সবকিছু আপনার মন মতো দিতে পারবে। এবং আপনি যদি একটু তার সাথে কথা বলে দেখেন, প্রবাবলি আপনার এখন সাপ্লাইতে যে বেনিফিটটা হচ্ছে বা যে প্রফিটটা হচ্ছে ইম্পোর্ট করে, এই সাপ্লায়ারের সাথে কাজ করলে আপনার প্রফিট বা বেনিফিট একটু বেশি হবে। তখন যে বিষয়টা হবে,
এই যে কাস্টমারটা সে কিন্তু ডেফিনেটলি সিএনএফ এর উপর বিশ্বাস করে, কারণ এই সিএনএফ এ কিন্তু তার প্রোডাক্ট এই দেশ থেকে ওই দেশ করতেছে, রাইট? তাহলে এইরকম টাইমে যখন সিএনএফ একজনকে রিকমেন্ড করতেছে, তখন এই কাস্টমারের কাছেও কিন্তু আপনার ভ্যালুটা একটু বাড়বে। এখন আপনি সিএনএফ কিভাবে পাবেন? আমি গুগল এবং চ্যাট জিপিটি দিয়ে সার্চ করি যে আসলে কোন কোন সিএনএফ ভেজিটেবলস, ফ্রুটস এসব নিয়ে কাজ করে। তো তখন আপনি দেখবেন গুগলে অনেক নাম আসবে যে হ্যাঁ, এই মানুষগুলো এই প্রোডাক্ট নিয়ে কাজ করে, এই মানুষগুলো এই সবজি নিয়ে কাজ করে। ওদেরকে এবার আমি হোয়াটসঅ্যাপে রিচ আউট করা শুরু করি। এই কনভারসেশনটা যদি আপনি দেখেন যে আসলে আমি এরকম নেপালে একজন সিএনএফ কে রিচ আউট করি, তার সাথে আমার এই বিষয়ে অনেক কথাবার্তা হয় এবং কথাবার্তা হওয়ার পর খুব মানে পজিটিভ একটা রেজাল্ট আমি পাই। তার সাথে কথা বলেই কিন্তু ফাইনালি আমি একটা কাস্টমার ম্যানেজ করি। এখন সিএনএফ এর সাথে কথা বলার জন্য বা সিএনএফ খোঁজার জন্য এখানে আরেকটা বিষয় একটু মাথায় রাখতে হবে। আপনি যখন এয়ারপোর্ট, তার মানে এয়ার দিয়ে কোথাও কোনো প্রোডাক্ট পাঠাবেন, তাহলে আপনার সিএনএফ লাগবে এয়ারপোর্ট রিলেটেড, রাইট? যারা এয়ার শিপমেন্টস গুলো করে থাকে। যদি আপনি জাহাজে পাঠান, তখন আপনি চিটাগং এরকম প্রচুর সিএনএফ পাবেন যারা জাহাজে এই প্রোডাক্ট গুলো শিপমেন্ট এক্সপোর্ট ইম্পোর্ট করে অভ্যস্ত, তাদের কাছে এরকম প্রচুর পরিমাণে ডেটা থাকে। আবার কথার কথা, আপনি বেনাপোল বর্ডার, হিলি বর্ডার অথবা বোমরা বর্ডার দিয়ে আপনি অথবা ইন্ডিয়াতে কোনো প্রোডাক্ট পাঠাবেন, তার মানে আপনার ওই এরিয়াতে সিএনএফ লাগবে। আমি বলবো যদি আসলে আপনি কাজটা করতে চান, আপনি এই এরিয়াগুলো থেকে নিজে একটু কথা বলেন। একটা সিএনএফ এর সাথে ফোনে কথা বলার থেকে যখন আপনি সামনাসামনি যে কথা বলবেন, আপনার কিন্তু একটা আইডিয়া হবে। যেমন এখন আমি যেহেতু অনেকদিন ধরে ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করি, আমাকে যদি আপনি একটা নাম্বার দেন, সেটা কোনো সিএনএফ এর হোক, সেটা কোনো সাপ্লায়ার হোক, আমি জানি যে তার সাথে কিভাবে কথা বলতে হবে, তাকে আমি এমন কি বললে সে আমাকে পছন্দ করবে বা আমাকে একটু ভ্যালু দিবে। এই জন্য আমার কিন্তু আসলে ওখানে যে কথা বলতে হয় না। বাট ইনিশিয়ালি যখন আমি সিএনএফ দের সাথে কথা বলতাম বা ইনিশিয়ালি যখন আমি কোনো প্রোডাক্ট পাঠানোর কথা, এক্সপোর্ট ইম্পোর্ট করার কথা চিন্তা করতাম, তখন আমি নিজে বেনাপোল বর্ডার চলে যেতাম অথবা আমি নিজে চিটাগং চলে যেতাম। এবং সিএনএফ এর কাছে আপনি কিন্তু অনেক ভ্যারাইটিস অফ ইনফরমেশন পাবেন। তার মানে একটা প্রোডাক্ট বাংলাদেশ থেকে কোন কোন দেশে যাচ্ছে, কি পরিমাণ প্রোডাক্ট যাচ্ছে, কোয়ান্টিটি কতখানি যাচ্ছে, কি প্রাইসে যাচ্ছে। ডেফিনেটলি প্রতিটা কান্ট্রির প্রাইস এক হবে না। মালয়েশিয়াতে শিপিং কস্ট কত, ইউএই তে শিপিং কস্ট কত, ইন্ডিয়াতে শিপিং কস্ট কত, ইউএসএ তে শিপিং কস্ট কত, এরকম কিন্তু ভ্যারাইটিস অফ ইনফরমেশন আপনি পাচ্ছেন। এরপরে যখন আপনি সিএনএফ এর সাথে ভালো সম্পর্ক করে ফেললেন, ওই সিএনএফ এর রিকমেন্ডেশন দিয়েই কিন্তু আপনি কিছু ইম্পোর্টারের নাম্বার পাবেন। এটা কিন্তু স্টেপ 2, যেখানে আপনি ইম্পোর্টারের নাম্বার পেয়ে গেলেন। এখন ইম্পোর্টারের নাম্বার পাওয়ার পর তার সাথে কমিউনিকেট করে কাজ নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার নিজের, এটা মনে রাখবেন। আচ্ছা, এবার আমরা আসি 3 নম্বর উপায়ে। আমাদের 3 নম্বর সিস্টেমটা হচ্ছে যে ডিরেক্টলি ভিজিট করা। যেমন অনেকেই থাকেন, আপনারা হয়তো অনেক ট্রাভেল করতে পছন্দ করেন, বিভিন্ন দেশে ঘুরতে যান। তো যখনই আপনি কোনো দেশে ঘুরতে যাচ্ছেন, একটু সময় বের করে যদি ওই দেশের মার্কেট গুলো ভিজিট করে আসতে পারেন, এটা ডেফিনেটলি আপনার জন্য ভালো। যেমন আমি যে কাজটা করেছিলাম যে নেপালে কালীমাটি মার্কেট, বালখু মার্কেট, এখানে কিন্তু আমি নিজে ভিজিট করি। নিজে ভিজিট করে নিজেই কিন্তু ইনফরমেশন গুলো বের করি যে আসলে এই মার্কেটে এই প্রোডাক্টটা চলতেছে, এই মার্কেটে ইম্পোর্টার গুলো আছে, তাদের সাথে সামনাসামনি আমি বসে দেখা করি। তারাও একটা প্রোডাক্ট না, যখন আপনি একটা ইম্পোর্টার অথবা একটা ব্যবসায়ীর সাথে কথা বলবেন, এমন না যে সে যেই প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে সেটা নিয়ে কথা বলতে হবে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, একটা মানুষ যে সারা জীবন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করে, ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করি। একটা ব্যবসায়ী কিন্তু অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করে। যদি সে প্রোডাক্ট নিয়ে কাজ নাও করে, ব্যবসায়ীর মধ্যে যে সম্পর্ক থাকে, তার কারণেও কিন্তু সে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে জানে। যেমন কথার কথা, আমি চাল, ডাল, খোল, আদা, রসুন এগুলো নিয়ে কাজ করি, ইম্পোর্ট এক্সপোর্ট করি, কিন্তু আমি চাকার বিষয়ে জানি, আমি টায়ারের বিষয়ে জানি, আমি বাদাম, ছোলা, কাজু এসব নিয়ে জানি। কারণ আমি তো ইম্পোর্ট এক্সপোর্ট করতেছি। এট দ্য এন্ড অফ দ্য ডে আমি যে মানুষগুলোর সাথে কথা বলতেছি, তারাও কিন্তু ইম্পোর্ট এক্সপোর্টই করে। তো যখন আপনি বিভিন্ন দেশে যাচ্ছেন, বিভিন্ন মার্টে যাচ্ছেন, কথাবার্তা বলতেছেন, তখন ওখান থেকে আপনার ইনফরমেশন আসবে। যেমন আরেকটা এক্সাম্পল দিই, আপনি কথা থাইল্যান্ড ঘুরতে গেলেন। এখন থাইল্যান্ডে ছোট বড় অনেকগুলো ফলের বাজার আছে, অনেকগুলো সবজির মার্কেট আছে, অনেকগুলো 7-Eleven এর মতো মানে স্টোর আছে। ওই স্টোরে যে যদি ম্যানেজারের সাথে একটু কথা বলেন যে আসলে আপনার প্রোডাক্টটা কই থেকে নেন, অথবা এই প্রোডাক্টের ইম্পোর্টার কারা, হোলসেলার কারা, আমি যদি এখন ইম্পোর্ট এক্সপোর্ট করতে চাই আমি কোথায় যাব, অথবা আমার যদি থাইল্যান্ডে সিএনএফ প্রয়োজন হয় আমি কোথায় যাব, এই ইনফরমেশন গুলো যখন সামনাসামনি আপনি কারোর সাথে কথা বলবেন, মানুষ কিন্তু আপনার চেহারা দেখে নিজের সময় বের করে ওই ইনফরমেশন গুলো দিতে একটু স্বাচ্ছন্দ্য বোধ ফিল করবে। বাট যখন আপনি ফোনে ইনফরমেশন গুলো কালেক্ট করার চেষ্টা করবেন, তখন মানুষ মনে করবে যে না, ধুর, আমাকে তত সময় নাই, আমি কেন ইনফরমেশনটা দিব। আপনাকে সামনাসামনি দেখেও মানুষের পছন্দ হইতে পারে, ভালো লাগতে পারে। এই জন্য যখন আপনি কোনো দেশে ঘুরতে যাচ্ছেন, একটু চেষ্টা করবেন ওই দেশে ডিরেক্টলি এই বিভিন্ন স্টোর এইসবে যে নিজে কথা বলে ইনফরমেশন গুলো বের করার। এটা আপনার জন্য অনেক ভালো হবে। আমাদের 4 নম্বর আইডিয়াটা হচ্ছে বিভিন্ন ডেটা ব্যাংক, যেমন ভোলজা, গো ফর ওয়ার্ল্ড বিজনেস। এই বিষয়টা আমি এর আগেও বলেছি যে আসলে এরকম কিছু ডেটা সাইট থাকে যারা আপনাকে প্রপার ইনফরমেশন দেয় যে আসলে এই দেশ থেকে অন্য দেশে কি পরিমাণ প্রোডাক্ট এক্সপোর্ট ইম্পোর্ট হয়েছে, কাস্টমার কারা, কোম্পানিগুলোর নাম কি, তারা কত ফ্রিকোয়েন্টলি ইম্পোর্ট এক্সপোর্ট করে থাকে, কোন প্রাইসে ইম্পোর্ট এক্সপোর্ট হচ্ছে, তারা রিসেন্টলি শিপমেন্ট গুলো দিয়েছে সেটা কত দামে নিয়েছে, কত ফ্রিকোয়েন্টলি, কত কোয়ান্টিটি নিয়েছে। এই ইনফরমেশন গুলো কিন্তু ডেটা ব্যাংক গুলো দিয়ে থাকে। বাট এখানে প্রবলেমটা হচ্ছে যে তাদের একটা ফিক্সড চার্জ থাকে, মোটামুটি 1000 থেকে $1500 মতো প্রতি মাসে কিন্তু আপনার এই কোম্পানিগুলোকে বা ডেটা ব্যাংক গুলোকে দিতে হবে। এখন অবভিয়াসলি আপনি একটা এক্সপোর্ট বিজনেস এখনো শুরুই করলেন না,
আপনি নতুন কোনো কাজ করলেন না, তার আগেই যদি আসলে কেউ আপনাকে বলে যে আপনার 1 থেকে 1.5 লাখ টাকা খরচ করে কিছু ইনফরমেশন নিতে হবে এবং এই ইনফরমেশনের যে মানে 100% গ্যারান্টি নাই যে আসলে আপনি কাস্টমার পাবেন নাকি পাবেন না। তো এটা সবার জন্য একটু কষ্ট হয়। তো আমি নিজেও আসলে এটা প্রেফার করি না। আমি এখন পর্যন্ত নিজেও কোনো ডেটা ব্যাংক থেকে ইনফরমেশন নেই নাই। বরং আমি যে কাজটা করেছি ওভার দ্য লাস্ট 5 ইয়ার্স, আমি বিভিন্ন দেশের বিভিন্ন সিএনএফ, বিভিন্ন ডেটা সাইট, মানে যতটুকু ফ্রি ইনফরমেশন পাওয়া যায় এইটা কালেক্ট করে কিন্তু আমি মোটামুটি 1.5 লাখ ইনফরমেশনের একটা ডেটা ব্যাংক বানায় ফেলছি। এখন আপনি আমাকে ওমান বলেন, ইউএই বলেন, মালয়েশিয়া বলেন, আমি নিজে ওই দেশগুলোতে ইম্পোর্ট এক্সপোর্ট করি না করি, আমার কাছে কিন্তু ডেটা আছে। আমি জানি যে আসলে ওখানে কোন কোন কোম্পানি আম নেয়, কোন কোম্পানি আলু কিনে, কোন কোম্পানি মাছ কিনতেছে, এরকম প্রতিটা ইনফরমেশন অলমোস্ট 30 থেকে 40টা দেশের আমার কাছে আছে। তো আমি যদি চাই আমি এদেরকে রিচ আউট করতে পারবো, করে কিন্তু একটা কাজ শুরু করতে পারবো। কিন্তু একটা বিষয় কি, সবাইকে দিয়ে সব কাজ হয় না। যেমন মাছ, তারপর মাংস, এই কাজগুলো আমি কখনো করি নাই। আমার মেইন কাজটি হচ্ছে শাকসবজি, ফলমূল, চুল, এই কাজগুলো আমি করে অভ্যস্ত, এই জন্য এই কাজগুলো আমি করি। তো এই জন্য জেনারেলি ডেটা কোম্পানিগুলো আমি আসলে কখনো সাজেস্ট করি না। কারণ আসলে আপনি এখনো কোনো কাজ করলেন না, তার আগে যদি কেউ আপনাকে বলে যে ভাই আপনার 1.5 লাখ টাকা দিতে হবে, তখন আমি কোম্পানি ইনফরমেশন আপনাকে দিব, তো এটা সবার জন্য আসলে পসিবল না। কিন্তু একটা বিষয় মানতে হবে, সেটা হচ্ছে ডেটা কোম্পানিগুলো আপনাকে যে ডেটাগুলো দিবে এটা খুবই অ্যাকুরেট হবে। কারণ তারা এই ডেটাগুলো প্রতিদিনের মানে ইনফরমেশন বেসিসে পাচ্ছে যে আসলে আজকে এই কোম্পানি কতখানি এক্সপোর্ট করেছে, আজকে এই কোম্পানি কতখানি ইম্পোর্ট করেছে, আজকে এই কোম্পানি কি রেটে ইম্পোর্ট করেছে বা কি রেটে এক্সপোর্ট করেছে। এই ইনফরমেশনগুলো খুবই অ্যাকুরেট হয়। তো আপনি এটাও ট্রাই করে দেখতে পারেন। 5 নাম্বার আইডিয়াটা হচ্ছে লোকাল প্রোডাক্ট বের করা। তার মানে একটা জিনিস চিন্তা করে দেখেন, অনেকেই আছে যারা হয়তোবা আলু ইম্পোর্ট এই জন্য করতেছে যে তারা আলুর চিপস বানাইতে চায়, অথবা মরিচ ইম্পোর্ট এই জন্য করতেছে যে তারা মরিচের গুঁড়া বানাইতে চায়, অথবা মাছ এই জন্য ইম্পোর্ট করতেছে যে তারা আসলে ক্যান ফিশ বানাইতে চায়, অন্যান্য প্রোডাক্ট বানাতে চায়। সবসময় যে এরকমই হইতে হবে যে আসলে আপনার প্রোডাক্টটা কেউ ইম্পোর্ট করে সেম অবস্থায় ওই প্রোডাক্টে আরেকজনের কাছে সেল করে দেবে, ব্যাপারটা কিন্তু এরকম না। অনেক সময় মানুষ প্রোডাক্টটাকে ইম্পোর্ট করে কিন্তু ওটাকে ফাইনাল একটা প্রোডাক্ট তৈরি করে বা ওই প্রোডাক্ট দিয়ে অন্য কিছু তৈরি করে বিক্রি করে। তো আমি এটা একটা এক্সাম্পল দিয়ে বলি যে আমি মাঝখানে আসলে লাল মরিচ চাইনাতে এক্সপোর্ট করার কথা চিন্তা করছিলাম। তো তখন আমি যে কাজটা করি, আমি প্রথমে তো ইম্পোর্টার খুঁজি, চাইনাতে নর্মাল যে ইম্পোর্টার গুলো থাকে সেগুলো খুঁজে বের করার চেষ্টা করি। বাট যখন কোনোভাবেই কোনো কাজ হচ্ছিল না, তখন আমি কিছু ব্র্যান্ডকে রিচ আউট করি। এই ব্র্যান্ডগুলো করে কি, তারা মরিচগুলো বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করে, ইন্ডিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, এই ইম্পোর্ট গুলো করে তারা এই মরিচ দিয়ে মরিচের গুঁড়া বানায় অথবা চিলি ফ্লেক্স বানায়, এরকম আরো বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে। তা আমি যে কাজটা করলাম, আমি এরকম কিছু ব্র্যান্ড লিস্ট ডাউন করলাম। আমি চ্যাট জিপিটিকে গিয়ে একটা প্রম্পট দিলাম যে আসলে চাইনায় মরিচের গুঁড়া দিয়ে যে পণ্যগুলো তৈরি হয় এরকম ভালো কিছু কোম্পানির নাম আমাকে দিতে, মিডিয়াম সাইজের কিছু কোম্পানি, স্মল সাইজের কিছু কোম্পানি এবং বেশ বড় সাইজের কিছু কোম্পানি। যখন চ্যাট জিপিটি আমাকে লিস্টটা দেয়, তখন আমি লিস্টটা ব্যবহার করে আমি ফেসবুক হোক, ওয়েবসাইট হোক বা অন্যান্য সাইট থেকে এই কোম্পানিগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার, উইচ্যাট নাম্বার, ইমেইল, এই জিনিসগুলো বের করি। যখন এই ইনফরমেশন গুলো পাই, তখন আমি তাদেরকে রিচ আউট করি যে দেখেন আমি আসলে এরকম বাংলাদেশ থেকে একজন এক্সপোর্টার, আমি এতখানি মরিচের মানে আপনাকে সাপ্লাই দিতে পারবো, আমার কোয়ান্টিটি এতখানি, প্রাইস এত হবে, শিপিং টার্মস এরকম। তো যদি আপনার পছন্দ হয়, লেটস হ্যাভ আ কনভারসেশন অন দিস, আমরা একটু কথাবার্তা বলে দেখি, যদি একটা ডিল আমরা ক্র্যাক করতে পারি। তো আপনি কিন্তু চাইলে এইভাবে অনেক কাস্টমার পেতে পারবেন। আরেকটা বিষয় একটু মনে রাখবেন, আপনি যত মানুষের সাথে কমিউনিকেশন করবেন, এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে ব্যাপারটা আরো বেশি প্রযোজ্য। যে আপনি কোনো কোম্পানিকে রিচ আউট করতেছেন, আপনি কোনো সিএনএফ কে রিচ আউট করতেছেন, আপনি যার কাছেই রিচ আউট করেন না কেন, আপনি যদি একটু কমিউনিকেশনে ভালো হন, আপনি যদি একটু লেগে থাকতে পারেন, একটা মানুষ নিজে ইম্পোর্ট করুক আর না করুক, একটা মানুষ নিজে আপনার প্রোডাক্টের কাজ করুক আর না করুক, সে ডেফিনেটলি একটা মার্কেটে তো কাজ করে। যদি নিজে কাজ নাও করে, সে হয়তো আপনাকে আরেকজনের সাথে কানেক্ট করাই দিবে, অন্য কোনো কোম্পানির সাথে কানেক্ট করাই দিবে, অন্য কোনো মার্কেটের আইডিয়া দিবে, কোনো না কোনো ইনফরমেশন কিন্তু আপনি পাবেনই। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আপনি 2 থেকে 3টার মতো ইম্পোর্টার অথবা এক্সপোর্টারকে রিচ আউট করবেন, করে যদি আপনার কাজ হয় তাহলে হইলো, নাহলে আসলে প্রসেসটা ভালো না, এরকম কিন্তু কাজ চিন্তা করলে চলবে না। যেমন আমি আপনাদেরকে একটা আইডিয়া দিই যে আমি যখনই কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করি এবং ইম্পোর্টের জন্য আমার সাপ্লায়ার প্রয়োজন হয়, তখন আমি কিন্তু কমপক্ষে 50 থেকে 60টা সাপ্লায়ারকে নক দেই, 50 থেকে 60টা ডিফারেন্ট সাপ্লায়ারকে নক দেই। এই কারণে নক দেই যে আসলে একটা সাপ্লায়ারের কাছ থেকে আমি যে প্রাইসটা পাচ্ছি অথবা একটা সাপ্লায়ার যে কতখানি ক্রেডিবল, এটা তো আমি জানবো না। আমি যখন 10 জনের সাথে কথা বলবো, 10 জনের পেমেন্টের টার্মস এর ব্যাপারে জানবো, 10 জনের প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে আইডিয়া পাবো, তখন আসলে নিজেও একটা আইডিয়া করতে পারবো যে হ্যাঁ, এই সাপ্লায়ারটা ভালো, এই সাপ্লায়ারটা খারাপ, এই সাপ্লায়ার আমাকে প্রপার কাজ দিবে, এই সাপ্লায়ার অনেক ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করে, এবং আরেকটা সাপ্লায়ার হচ্ছে নতুন। এক্সপোর্টারদের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা সেম। আপনি যদি মনে করেন যে আপনি 10 জনকে রিচ আউট করবেন, 10টা ইমেইল পাঠাবেন, 10টা হোয়াটসঅ্যাপে টেক্সট পাঠাবেন, অথবা 5টা আপনি হোয়াটসঅ্যাপে কল দিয়ে দিলেন, আপনি কাস্টমার পেয়ে যাবেন বা আপনি এক্সপোর্টার পেয়ে যাবেন। আপনি জীবনেও এক্সপোর্টার এভাবে পাবেন না। আপনার কমপক্ষে 100, 150, 200 মানুষকে রিচ আউট করতে হবে। কারণ প্রথম 20-30টা এক্সপোর্টারকে রিচ আউট করার পর আপনার একটা আইডিয়া হবে যে আসলে এক্সপোর্টারদের সাথে কমিউনিকেশন কেমনে করতে হয়। কারণ আপনি হয়তোবা শুধুমাত্র একটা এক্সপোর্টারকে যে বললেন যে ভাই আমি আলু এক্সপোর্ট করতে চাই, কিন্তু আপনি জানেন না যে আসলে আপনার শিপিং কস্ট কত, আপনি জানেন না যে আপনার প্রোডাক্টের সোর্সিং কস্ট কত। তো যখন এক্সপোর্টার আপনাকে বলবে যে ভাই কত দামে আপনি আমাকে দিবেন বা কতদিন সময় লাগবে এই প্রোডাক্টটা আপনার দেশ থেকে আমার দেশে আসতে, আপনি কিন্তু এটা জবাব দিতে পারবেন না। তখন আপনি বলবেন আচ্ছা আমি জেনে জানাচ্ছি।
এই জিনিসগুলো কিন্তু করা যাবে না। তো এই জন্য যখন প্রথম 20 থেকে 30টা এক্সপোর্টারকে আপনি রিচ আউট করবেন, আপনি ইনফরমেশন গুলো পাবেন যে আসলে এক্সপোর্টাররা কি পরিমাণ ইনফরমেশন চায়, কি কি কোয়ালিটির ইনফরমেশন চায়। এরপরে যে 20-30টা এক্সপোর্টার থাকবে তাদের সাথে আপনার কমিউনিকেশন আরেকটু বেটার হবে। এরকম করতে করতে কিন্তু যখন আপনি মোটামুটি অনেকগুলোকে রিচ আউট করে ফেলেন, আপনার একটা আইডিয়া হয়ে যাবে। এবং কপাল যদি ভালো হয়, বিজনেস পুরাটাই কপালের উপর হয় আমি যেটা মনে করি। তো যদি আপনার কপাল ভালো হয়, আপনি এদের মধ্যে থেকে একটা দুইটা এক্সপোর্টার পেয়ে যাবেন, এবং বিজনেসের জন্য একটা বড় এক্সপোর্টার পাইলে ওই প্রোডাক্টের জন্য আমার মনে হয় না আর কিছু দরকার। যেমন এরকম অনেকগুলো বড় বড় কোম্পানি আছে যে আপনার কাছ থেকে একটা প্রোডাক্ট মাসে 5,000-6,000 টন নিয়ে নিবে। ওই 5,000-6,000 টন সোর্সিং করতে দেখবেন আপনি আপনার অ্যাটলিস্ট 2 থেকে 3 মাস সময় লেগে যাচ্ছে। তো এটা ছিল মেইনলি 5টা উপায় যেটা দিয়ে আসলে আমি বিদেশি বায়ার খুঁজে থাকি। আমি জানি না আসলে আমি আপনাদেরকে ভালো করে বুঝাতে পেরেছি কি পারি নাই, কারণ আসলে আমি রাস্তায় গাড়ি চালাচ্ছি। And মানে ব্যাপারটা আসলে রিসেন্টলি নোটিস করছি যে কন্টেন্ট ক্রিয়েশন করতে যে আমার এত সময় নষ্ট হয়ে যাচ্ছে, যে আমি যদি আসলে অন্যান্য কাজগুলো করার মধ্যে কন্টেন্ট ক্রিয়েশনটা না করি, আমি আসলে এই কাজটা করতে পারবো না। কন্টেন্ট ক্রিয়েশন আমাকে দিয়ে হবে না, বা ইউটিউবিং আমাকে দিয়ে হবে না। তো এই জন্য আর কি আমি ভাবলাম যে আজকে আমার একটু হিলি যেতে হচ্ছে, আমার ইম্পোর্টের একটা কিছু প্রোডাক্ট আসছে। তো এই জন্য ভাবলাম যে গাড়িতে যেতে যেতেই আমি আপনাদের সাথে একটা কন্টেন্ট নিয়ে কথা বলে ফেলি। তো যদি এই বিষয়ে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, ডেফিনেটলি লেট মি নো। আইল ট্রাই টু হেল্প ইউ অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান। থ্যাংক ইউ।